নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। শুভেচ্ছা এবং আমার সালাম। আজকে অর্গান অফ মেডিসিন জন্য এক নিয়ে একটা কথা বলবো। আমাদের ভিতরে তো অর্গাননের চর্চা তো খুবই কম। আহ, সেটা কেন হয় আমার জানা নেই। আমাদের ডাক্তারদের মাঝে এই অর্গাননের চর্চাটা খুবই কম। আপনারা কি মনে করেন যে কেন এটা কম? আপনারা অবশ্যই ক্লাস শেষে অবশ্যই জানাবেন। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্গানন অফ মেডিসিন এই বইটা স্যার স্যামুয়েল হ্যানিম্যান লিখেছেন হলো আলটেড ডয়েস, অর্থাৎ পুরনো জার্মান ভাষাতে। এই ভাষাটা অনেকটা দর্শন শাস্ত্রের মতো, যেখানে এক একটি শব্দ বহু স্তর বিশিষ্ট। অনেক অনুবাদক হ্যানিম্যানের এই গভীর আধ্যাত্মিক দর্শন না বুঝে সেলফ মেডিকেল টেক্সট মনে করে অনুবাদ করেছে, যার ফলে সারে সর্বনাশ যা হওয়ার তাই হয়েছে। এটা আপনারা অনেকেই জানেন, আমরা দেখতে পাচ্ছি এটা। যাই হোক, হ্যানিম্যান ছিলেন ভাষার ঋষি বা পণ্ডিত। তিনি একই সঙ্গে চিকিৎসক, দার্শনিক, ভাষাবিদ ও ঈশ্বর বিশ্বাসী বিজ্ঞানী ছিলেন। তার প্রতিটি শব্দ থেকে তার প্রতিটি শব্দে থাকে দার্শনিক অনুভব, বৈজ্ঞানিক দূরদৃষ্টি, চিকিৎসার মানবিক চেতনা। তারপরও এতটুকু কথা দিয়ে আমরা স্যার হ্যানিম্যানকে প্রকাশ করতে পারবো। একটু একটু সম্পর্কে ওনার সম্পর্কে একটু জানবো। ওনার সম্পর্কে জানলে আমাদের সাহসটা অনেক বেড়ে যাবে। গর্বের বিষয় যে স্যামুয়েল হ্যানিম্যানের মতন একজন মহাগুরু আমরা পেয়েছি। স্যামুয়েল হ্যানিম্যান শুধু একজন চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন এক বিরল ভাষাবিদ ও বৈষয়িক জ্ঞান দ্রষ্টা। দুঃখিত। জীবনের বেশিরভাগ সময় তিনি বিভিন্ন চিকিৎসা, দর্শন, রসায়ন এবং ধর্মীয় গ্রন্থ অনুবাদ করে কাটিয়েছেন। এই জন্য তিনি কমপক্ষে 12টি ভাষায় দক্ষতা অর্জন করেন। তিনি সাবলীলভাবে পড়তে, বুঝতে এবং অনুবাদ করতে পারতেন জার্মান, ল্যাটিন, গ্রিক, হিব্রু, আরবি, ফ্রেঞ্চ, ইংরেজি, ইটালীয়, স্প্যানিশ, সিরিয়াক ও ডাচ ভাষা। এছাড়াও চিকিৎসা চিকিৎসার গবেষণার প্রয়োজনে কিছুটা চেক ভাষা ব্যবহার করতেন। কারণ ভাষা মানে শুধু শব্দ নয় তো, ভাষা মানে সংস্কৃতি ও চিন্তার দরজা। যে মানুষ এত ধরনের ভাষা পড়তে পারে, সে একটি সংস্কৃতি বা একটি জ্ঞান বা সংসারের মধ্যে সংসারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাই হ্যানিম্যান কোনো একটি দেশের চিকিৎসার ধারা থেকে চিকিৎসা গ্রহণ করেননি, বরং পৃথিবীর সবচেয়ে গভীর জ্ঞানগুলোকে একত্র করে নতুন একটি চিকিৎসা দর্শন সৃষ্টি করেছে। এটা বিশাল ব্যাপার, পৃথিবীতে বিরল। আচ্ছা, দেখেন, আমাদের মানব জীবনের কেন্দ্রে রয়েছে এক রহস্যময় সত্তা, যার নাম হলো নাফস। এই নাফস হলো একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো আত্মা, ব্যক্তিত্ব, সত্তা, জীবন, চেতনা, মন, ইচ্ছা, কামনা, যাদের ইংরেজিতে বলা হয় সোল, স্পিরিট, সেলফ, ইগো, পার্সন, লাইফ, কনসাসনেস, সাইকি, ডিজায়ার, উইল। নাফ শব্দটি মূলত নিজ নিজ সত্তা বা নিজস্বতা বা নিজ বোঝায়। এই নাফ শব্দটি বহু ধর্ম এবং দর্শনে আত্মা, মন বা ব্যক্তিত্ব বোঝাতে ব্যবহৃত হতো। তবে এর মূল তাৎপর্য একটি গভীর অভ্যন্তরীণ সত্তাকে বোঝায়, যা আমাদের চিন্তা, অনুভব, ইচ্ছা ও নৈতিক অবস্থা পরিচালনা করে। অর্থাৎ নাফস হলো মানুষের অন্তরিস্থ সেই সত্তা, যার মধ্যে প্রবৃত্তি, চেতনা, বাসনা, অনুশোচনা ও আত্মার অগ্রগতির স্তরসমূহ বিদ্যমান।
এই নাফস শয়তানের টানে পাপে লিপ্ত হয়, আবার ইমানের আলোয় পবিত্র হয় ও শান্তি পায়। এই নাফসে মানুষকে উপলব্ধি করায় সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, ভয়, আনন্দ, আকাঙ্ক্ষা ও হতাশার সমস্ত অভিজ্ঞতা। শরীর ব্যথা পায়, তবু যন্ত্রণাটি নাফস অনুভব করে। হৃদয় ভালোবাসে, কিন্তু আসলে ভালোবাসার আরতি ও বিচ্ছেদ বেদনা এই নাফসের মধ্যে জন্ম নেয়। মৃত্যুর দংশন বা স্বাদ শেষ পর্যন্ত এই আত্মিক সত্তাকেই সহ্য করতে হয়, ভোগ করতে হয়। নাফসে আম্মারা, নাফসের অনেকগুলো ভাগ রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। আমি এখানে মৌলিক যে ভাগগুলো আছে সেই কথাটাই এখানে নিয়ে আসছি আমি। তার ভিতরে আমাদের যা একটা খুব গুরুত্বপূর্ণ মৌলিক যে নাফস রয়েছে তার ভিতরে আছে নাফসে আম্মারা। এটা হলো প্রবৃত্তিমূলক একটা দিক এই নাফসের। নাফসে লাউমা, বিবেকের তীব্র আহ্বান। আর নাফসে মুতমাইনা, শান্ত, পরিপূর্ণ, আলোকিত আত্মা। এই তিন স্তরেই মূলত রোগ ও আরোগ্য অবতীর্ণ হয় সাধারণত। মানব জীবনে নাফস যেমন সর্বদা সংগ্রামে লিপ্ত, সুস্থতা ও অসুস্থতায় মাঝপথে, আত্ম উন্নয়ন, আত্মবিস্মরণের দ্বন্দ্বে, ঠিক তেমনি চিকিৎসা বিজ্ঞানও এই নাফসিক বাস্তবতাকে কেন্দ্র করে অবর্তিত হয়েছে। চিকিৎসা যদি কেবল দেহের চিকিৎসা হয় তবে তা মানবতা বিরোধী। কারণ রোগ কখনো শুধু দেহে বাস করে না, তার শিকড় গেঁথে থাকে মন ও আত্মার গভীরে। যদিও বস্তুবাদী, অন্ধ, লোভী ও ব্যবসায়ী চিকিৎসা বিজ্ঞানের ধারক ও বাহকরা এটি বিশ্বাস করে না, কিন্তু স্যামুয়েল হ্যানিম্যান এই দার্শনিক সত্য উপলব্ধি করেছিলেন। তিনি অনুভব করেছিলেন যে চিকিৎসা কেবল লৌকিক প্রয়োগ নয়, তো এটা লৌকিক প্রয়োগ নয়, বরং নার্ভস ও প্রাণশক্তি মানে ভাইটাল ফোর্সের পুরো সমন্বয়কে বোঝার মাধ্যমেই প্রকৃত আরোগ্য লাভ করা সম্ভব। হ্যানিম্যান তৎকালীন যে চিকিৎসা ব্যবস্থা ছিল, বিশেষ করে অ্যালোপ্যাথি, পলিফার্মেসি, ব্লাড লেটিং, এই যে ব্যবস্থা যেটা ছিল, কুসংস্কার বা ক্ষতিকারক প্রয়োগ, নৈতিক বিচ্যুতি দেখে তিনি গভীরভাবে হতাশ হয়েছিলেন। মানে মূল কথা হলো যে হ্যানিম্যান তাদের সময় তৎকালীন যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেটা ছিল কুসংস্কার, ক্ষতিকর প্রয়োগ ও নৈতিক বিচ্যুতি দেখে তিনি গভীরভাবে হতাশ হয়েছিলেন। তিনি আসলে মূলত বুঝেছিলেন যে রোগ উপশম নয়, মানুষকে আরোগ্য দেওয়া, এই হওয়া উচিত চিকিৎসকের আসল কাজ। আজকের প্রেক্ষাপটে যখন চিকিৎসা একটি শিল্পের বদলে কেবল ব্যবসায় পরিণত হয়েছে, তখন অ্যাফোরিজম এক আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় যে চিকিৎসকের আসল কাজ রোগ নয়, রোগীকে দেখা। এই কথার ভিতরে লুকিয়ে আছে টোটালিটি অফ দ্য পেশেন্ট, ইন্ডিভিজুয়ালাইজেশন এবং হলিস্টিক হিলিং এর মৌলিক দর্শন, যা হ্যানিম্যান 200 বছর আগেই ঘোষণা করেছে। সুতরাং অ্যাফোরিজম এক শুধু হ্যানিম্যানের নয়, চিকিৎসা বিজ্ঞানের এক মহৎ আদর্শবাণী, যা আজও প্রাসঙ্গিক, প্রয়োগযোগ্য এবং মানবিক চেতনায় পরিপূর্ণ। চিকিৎসকের উচ্চতম ও একমাত্র দায়িত্ব অসুস্থকে সুস্থতা ফিরিয়ে আনা। এই একটি বাক্য, এই একটি বাক্য হ্যানিম্যান যেন গোটা চিকিৎসা বিজ্ঞানের সার্থক সংজ্ঞা দিয়ে গেছে। তবে এই গভীর জ্ঞান বা এই মহাজ্ঞান কোথা থেকে এলো তার মধ্যে? কেন তিনি এত দৃঢ়ভাবে বললেন যে অনলি মিশন? তার উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 1790 সালে ইউরোপের চিকিৎসা বিজ্ঞানের সেই অন্ধকার অধ্যায়, যেখানে চিকিৎসা নামক পবিত্র পবিত্র শব্দটি ছিল এক ভয়ঙ্কর ভুল প্রয়োগ, ভুল প্রয়োগের শিকার। 1800 শতকের ইউরোপের চিকিৎসা মানে ছিল পুর্গিং, ব্লাড লেটিং, মার্কারি পয়জনিং। এটা ছিল সে সময় করা চিকিৎসা ব্যবস্থা। একজন জ্বরগ্রস্ত রোগীকে কেটে রক্ত বের করে দেওয়াই ছিল উন্নত চিকিৎসা। চিকিৎসা ছিল এক ধরনের নির্দয় শরীর দম প্রক্রিয়া। হ্যানিম্যান বলেছিলেন রোগীকে সুস্থ না করে আরো দুর্বল করে দেওয়া হচ্ছে, এটা কি চিকিৎসা? তিনি কিন্তু এইভাবে প্রতিবাদ করেছেন সে সময়। এবং দেখা যাচ্ছে যে হ্যানিম্যান নিজে, যেহেতু তিনি নিজে একজন দক্ষ চিকিৎসক এবং অনুবাদক, বহু ভাষাবিদ এবং পণ্ডিত ব্যক্তি, তাই
তিনি নিজ শরীরে কুইনাইন নিজ শরীরে প্রয়োগ করেছিলেন এবং প্রয়োগ করার ফলে তার মধ্যে ম্যালেরিয়া সদৃশ্য উপসর্গ দেখলেন। তখন তার চোখ খুলে গেল যে ব্যাপারটা কি। তার ভাবনার জগতে তিনি ডুবে গেলেন। তার মনে বিভিন্ন চিন্তা এবং প্রশ্ন এসে জড়ো হলো। একটি প্রশ্ন বারবার তাকে কড়া নাড়ছে, আমি তো সুস্থ মানুষ, তবু কুইনারের মতো একটি ঔষধ আমাকে জ্বরের উপসর্গ দিচ্ছে কেন? তাহলে ওষুধ শুধু অসুস্থকে নয়, সুস্থকেও প্রভাবিত করতে পারে, প্রভাবিত করে, কিন্তু কিভাবে, কেন? এই প্রশ্ন থেকে তার মনের মধ্যে একটা বিশ্বাস বা উপলব্ধি জন্ম নেয় যে পদার্থ কোনো সুস্থ মানুষের দেহে কিছু উপসর্গ তৈরি করতে পারে, সেই পদার্থই সেই উপসর্গ বিশিষ্ট রোগীকে নিরাময় করতে পারে। আর এখান থেকে জন্ম নিল সিমিলিয়া সিমিলিবাস কিভেঞ্চারের মতো ধ্রুব সত্যের ধারণা। আর এই গভীর পর্যবেক্ষণে রচনা করলে অ্যাফোরিজম একের ভিত্তি। চিকিৎসা মানে শুধু চিকিৎসা করা নয়, সুস্থতা পুনঃপ্রতিষ্ঠা করা। যেহেতু হ্যানিম্যান একজন প্রকৃত সাধক, একজন প্রকৃত সাধকের যা গুণাবলী থাকা প্রয়োজন সম্পূর্ণ হ্যানিম্যানের মধ্যে ছিলেন, এবং একজন গবেষক এবং ইনলাইটেন পার্সন। তার মানে তার মনে বিভিন্ন প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক, যেহেতু তিনি বিজ্ঞানী সাধক, একজন গবেষক, ইনলাইটেন পার্সন। তাই তিনি বলছেন যে চিকিৎসকের আসল দায়িত্ব কি? রোগ কমানো, চাপা দেওয়া, নাকি প্রকৃত অর্থে সুস্থ করে তোলা? কোনটা? আর সেই সুস্থতা মানে ঠিক কি? শুধু উপসর্গ সারানো কি চিকিৎসা? রোগের মূল কারণ না বুঝে ওষুধ দিলে কি আমি রোগীকে উপকার করছি? রোগ শুধু শরীরের নয়, মনে ও আত্মায় বাস করে। যে এতগুলো প্রশ্ন তার মনে কিন্তু সবসময় চলছে এবং সে বলছে। তাহলে রোগ শুধু কি শরীরের নয়, রোগ শুধু শরীরের নয়, মনে ও আত্মায় বাস করে। আচ্ছা, ভালো কথা। আমি যদি কেবল শরীরের চিকিৎসা করি, তবে কি আমি একজন সম্পূর্ণ চিকিৎসক হতে পারি? এই প্রশ্ন তাকে বাধ্য করেছিল বলতে, চিকিৎসকের উচ্চতম একমাত্র লক্ষ্য হলো রোগীকে সম্পূর্ণ অর্থে শরীর, মন, আত্মা সহ সুস্থ করে তোলা। তিনি আবার প্রশ্ন করলেন, চিকিৎসা কিসের জন্য? রোগীর আরামের জন্য, না তার প্রকৃত সুস্থতার জন্য? আমি কি একজন কেবল প্রযুক্তিগত ডাক্তার, নাকি একজন প্রকৃত নিরাময়কারী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি আবিষ্কার করলেন, চিকিৎসা মানে রোগের দমন নয়, চিকিৎসা মানে সেই শক্তিকে জাগিয়ে তোলা যা রোগীকে নিজে থেকে সুস্থ করে তুলতে পারে। আবার আমরা যদি অ্যাফোরিজম একের শব্দভিত্তিক যদি বিশ্লেষণ করি, সেখানে আমরা দেখি, একটা স্লাইড শেয়ার করি। শব্দভিত্তিক যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে হ্যানিম্যান কি বলছেন, অ্যাফোরিজম একে আমাদের কি বলছেন? তিনি বলছেন যে দ্য ফিজিশিয়ান দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন is to restore the sick to health, to cure as it is termed. আচ্ছা, এখানে দ্য ফিজিশিয়ান আমরা লক্ষ্য করি, দ্য ফিজিশিয়ান শব্দটি এসেছে ল্যাটিন ফিজিকা থেকে, যার অর্থ হলো প্রকৃতি। তাই প্রকৃত চিকিৎসক বলতে বোঝায় সেই মানুষকে যিনি প্রকৃতির নিয়ম অনুযায়ী চিকিৎসা করেন, প্রকৃতির বিরোধিতা করে নয়। হ্যানিম্যান বলেন যে চিকিৎসকের প্রথম কাজ হলো রোগ সারানো, রোগ সারানো নয়, প্রকৃতির ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করা। কারণ প্রকৃতি নিজেই সবচেয়ে বড় হিলার, চিকিৎসক কেবল তার সহযাত্রী। আধুনিক ভাষায় এই ফিজিশিয়ান আসলে হিলার, যিনি রোগীকে শুধু অসুখমুক্ত করে না, বরং তার দেহ, মন ও আত্মা, মানে ভাইটাল ফোর্স বা নার্ভস এর সুষমা ফিরিয়ে আনে। হ্যানিম্যানের দৃষ্টিতে চিকিৎসক হলেন এক প্রকার
স্পিরিচুয়াল ন্যাচারালিস্ট, যিনি গডস লজ ইন নেচার অনুসারে কাজ করেন। তিনি মেশিনের মতো ওষুধ দেন না, তিনি প্রকৃতিকে, জীবনী শক্তিকে, রোগীর নার্ভসকে সম্মান দেন। তার দায়িত্ব শুধুমাত্র শরীর নয়, মানব সত্তার পূর্ণ জাগরণ। এইভাবে হ্যানিম্যান ফিজিশিয়ান শব্দটিকে সাধারণত ডাক্তার নয়, বরং আধ্যাত্মিক চিকিৎসকের প্রতীক হিসেবে ব্যবহার করেন, যিনি ঈশ্বর প্রদত্ত জীবনী শক্তির সহায়ক, আরোগ্যের এক নিঃশব্দ কর্মী। আবার আমরা যদি পরের ওয়ার্ডটা যদি লক্ষ্য করি, এখানে হাই হাই শব্দটি অর্থ শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং পবিত্র ও ঈশ্বর প্রদত্ত দায়িত্ব, ডিভাইন কলিং। হ্যানিম্যানের দৃষ্টিতে চিকিৎসা কোনো পেশা নয়, এটি একটি পবিত্র আহ্বান, স্যাক্রিড ভোকেশন। হাই অর্থে তিনি বোঝাতে চেয়েছেন চিকিৎসা হলো এমন এক কাজ যা মানব জীবনের পরিত্রাণ ও ঈশ্বরের দয়ার প্রকাশের মাধ্যম। চিকিৎসকের কাজ তাই কেবল রোগ মুক্তি নয়, বরং মানুষকে তার ঈশ্বর প্রদত্ত সুস্থ ভারসাম্য ফিরিয়ে আনা। আচ্ছা, এবার আমরা পরের শব্দটি লক্ষ্য করি, অনলি। এই শব্দটি ইংরেজি ওল্ড ইংলিশ অ্যানলিক বা অনলিক থেকে এসেছে, যার অর্থ হলো একটি মাত্র, একই উদ্দেশ্যে নিবেদিত বা অখণ্ডভাবে একদিকেই নিবিষ্ট। হ্যানিম্যান যখন বললেন দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন, তিনি চিকিৎসকের দায়িত্বকে একেবারে একক ও বিশুদ্ধ করে তুলেছেন। এখানে অনলি মানে চিকিৎসকের জীবনের সমস্ত কাজ, জ্ঞান, গবেষণা, দক্ষতা, সবকিছু চূড়ান্ত উদ্দেশ্য একটাই, রোগ সারানো, টু কিওর দ্য সিক। হ্যানিম্যানের দৃষ্টিতে অনলি শব্দটি চিকিৎসা পেশার নৈতিক ও আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। তিনি বোঝাতে চেয়েছেন চিকিৎসা কোনো ব্যবসা নয়, কোনো প্রতিযোগিতা নয়, খ্যাতি বা সম্পদের উৎসও নয়। চিকিৎসকের একমাত্র কর্তব্য হলো রোগীকে সুস্থ করা এবং তা ঈশ্বর প্রদত্ত মানবতার চেতনা থেকে করা। এখানে অনলি শব্দটি এক ধরনের নৈতিক সন্ন্যাসের প্রতীক। চিকিৎসকের যেন তার আত্মাকে একটি মাত্র মিশন নিবেদন করেন, দেহ নয়, সম্পূর্ণ মানুষকে আরোগ্য করা, নিজের স্বার্থ নয়, প্রকৃতির নিয়ম ও ঈশ্বরের ইচ্ছার সাথে সঙ্গতি রাখা, আর সর্বোপরি চিকিৎসককে পবিত্র দায়িত্ব হিসেবে গ্রহণ করা। এইভাবে তিনি অনলি শব্দটিকে চিকিৎসকের ভিতরের একনিষ্ঠতা, সততা ও নিঃস্বার্থতার প্রতিশ্রুতি জাগিয়ে তোলে, যেন তার প্রতিটি প্রেসক্রিপশনে হয় প্রার্থনার মতন, ইবাদতের মতন, আর প্রতিটি রোগীর আরোগ্যই হয় এক ডিভাইন মিশনের অংশ। তাই অনলি শব্দটি নির্দেশ করে চিকিৎসকের একমাত্র কর্তব্য রোগ সারানো, ব্যবসা নয়, গবেষণা নয়, খ্যাতি নয়। এরপর আমরা লক্ষ্য করি মিশন শব্দটি। এটি এসেছে ল্যাটিন মিসিওনেম বা মিশনেম থেকে, যার অর্থ প্রেরণ, দায়িত্ব, উদ্দেশ্য। এটি এমন একটি শব্দ যা বোঝায় কাউকে কোনো উচ্চতর কর্তৃপক্ষ কর্তৃক একটি মহান উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। হ্যানিম্যান এই শব্দটি ব্যবহার করেছেন চিকিৎসকের ভূমিকা বোঝাতে, যেন তিনি শুধুমাত্র একটি পেশার কর্মী নন, বরং একজন ঈশ্বর প্রেরিত বা সৎ উদ্দেশ্যে নিয়োজিত চিকিৎসা দূত। হ্যানিম্যানের মতে একজন প্রকৃত চিকিৎসকের মিশন হলো শুধু রোগ সারানো নয়, বরং মানুষের সম্পূর্ণ অস্তিত্বের সুস্থতা ফিরিয়ে আনা, যাতে তার দেহ, মন ও আত্মা সবকিছুই সুষমভাবে কাজ করে। এই মিশন কোনো ব্যবসায়িক দায় নয়, এটি একজন সৎ, বুদ্ধিমান, ঈশ্বরপ্রেমী মানুষের দায়িত্ব, যিনি রোগের পেছনে গভীর সত্য অনুধাবন করতে চান এবং সেই অনুযায়ী চিকিৎসা করেন। তিনি মিশন বলতে এটা বোঝাইছেন। আচ্ছা, এরপরে টু রিস্টোর মানে পুনরুদ্ধার করা, ফিরিয়ে দেওয়া, রিস্টাবলিশ করা। হ্যানিম্যানের ব্যবহৃত রিস্টোর মানে হলো লস্ট হারমোনি ফিরিয়ে আনা। এটি হোমিওপ্যাথির কেন্দ্রীয় ধারণা। এটি একেবারে হোমিওপ্যাথির কেন্দ্রীয় ধারণা। জীবনী শক্তি, ভাইটাল ফোর্স যখন অসামঞ্জস্যপূর্ণ হয়, চিকিৎসক তা পুনরায় সুরে ফেরান। কিওর নয়, রিস্টোর, কারণ কিওর মানে ডিজিজ রিমুভ করা, কিন্তু রিস্টোর মানে ভাইটালিটি ফিরিয়ে আনা। রোগের অবসান নয়, জীবনের পুনরায় জাগরণই হোমিওপ্যাথিক লক্ষ্য। এরপরে আমরা দেখি দ্য সিক মানে কেবল শারীরিক রোগী নয়,
বরং মানসিক, নৈতিক, আধ্যাত্মিকভাবে অসুস্থ ডিজিজ নয়, দ্য সিক বলেছেন। কারণ চিকিৎসা দেহে নয়, মানুষের উপর প্রয়োগ হয়। রোগ নয়, মানসিক চিকিৎসার বিষয়বস্তু। এটি হলিস্টিক মেডিসিনের সূচনা। এখানে রোগীকে তার সমগ্র অস্তিত্ব সহ দেখা হয়। তার আবেগ, তার চিন্তা, তার আচরণ, পরিবেশ সব মিলিয়ে একজন রোগীকে দেখা হয়। এই সিকের অর্থে তিনি এটা ব্যবহার করেছেন। টু হেলথ, এরপরে আমরা দেখি টু হেলথ বলছেন। এই হেলথ এসেছে হেল থেকে, যার আদি অর্থ পবিত্রতা ও পূর্ণতা। তারপর আমি এখানে বলি হেলের অনেকগুলো মানে রয়েছে। আমরা একটু জেনে নিব যে হেলথ আসলে কোথা থেকে এসেছে এবং এর কতগুলো মানে রয়েছে। আসলে হেল এসেছে প্রাচীন ইংরেজি শব্দ হাল থেকে, যার অর্থ ছিল হোল সাউন্ড হেলদি, অর্থাৎ সম্পূর্ণ বা সুস্থ। এই হাল শব্দেরই আধুনিক রূপ হলো হিল, মানে সুস্থ করা, HEAL হিল। আর একটা হলো হেলথ, স্বাস্থ্য। আর HALE সবল বা বলবান। তাই এর মূল জার্মানের শিকড় আছে, কিন্তু জার্মান ভাষার নিজস্ব শব্দ কিন্তু এটা নয়। এটা একটু ক্লিয়ার করা দরকার ছিল। আচ্ছা, এবার তিনি বলছেন যে স্বাস্থ্য মানে কেবল রোগের অনুপস্থিতি নয়, বরং শারীরিক, মানসিক, আত্মিক ভারসাম্যের পূর্ণতা। আর একটু সহজ করে বললে এখানে শুধু অসুখ না থাকাকে বোঝায় না, বরং একটি জীবন্ত, সচেতন, আত্মিকভাবে সংহত অবস্থাকে বোঝায়। হোমিওপ্যাথিক দৃষ্টিতে হেলথ মানে ডাইনামিক একুইলিব্রিয়াম, যেখানে জীবনের শক্তি অবাধে কাজ করে। তিনি হেলথ বলতে এই জিনিসটা বুঝাইছেন। এরপর আমরা লক্ষ্য করি কিওর। কিওর শব্দটির মূল ল্যাটিন কিউরা, যার অর্থ কেয়ার, কনসার্ন, অ্যাটেনশন থেকে উদ্ভূত। এই ইংরেজিতে এটি এটি ধীরে ধীরে বদলে গেছে। এই কিওরের ইয়েটা শুধু সতর্কতা নয়, এমন একটি রোগ মুক্তি ও পুনঃস্থাপনের অর্থই বহন করে। পুনঃসংস্থাপনের অর্থ বহন করে। এটা কিন্তু মানে এখানে যেটা বোঝাতে চাচ্ছেন তিনি যে আহ এটি ধীরে ধীরে বদলে গেছে, এটা সত্য কথা, এই ওয়ার্ডের মানেটা। এবং শুধু সতর্কতা এটা নয়, এখন এটি রোগ মুক্তি ও পুনঃসংস্থাপনের অর্থই বহন করে। এই বিষয়টা তিনি এখানে নিয়ে আসছেন। এবং তিনি বলছেন যে হ্যানিম্যান হ্যানিম্যান বলছেন যে টু কিওর অ্যাজ ইট ইজ টার্মেড। তিনি এটা বলেছেন। তিনি কেবল লক্ষণ মুছতে বলেননি, তিনি চেয়েছেন ভিতরে জীবনী শক্তি পুনঃসংগঠন, অর্থাৎ এমন এক আরোগ্য যা দেহ, মন ও নার্ভসকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনে। ক্লিনিক্যাল ক্ষেত্রে কিওর এবং এলিয়েশনের পার্থক্য কিন্তু স্পষ্ট আছে, আপনারা অনেকে জানেন। তারপর একটু বলি, এলিয়েশন মানে উপসর্গ চাপা দেওয়া, আর কিওর মানে রোগ প্রবণ শক্তির সূত্র খোলা, রোগের মূল প্রবাহকে প্রবর্তিত করে স্থায়ী সুস্থতা। এটা হলো বিষয়। দার্শনিকভাবে এটি নির্দেশ করে চিকিৎসার উদ্দেশ্যটি শুধুই প্রযুক্তিগত নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক। এখানে রোগীকে শুধু রোগ মুক্ত করা না, বরং তাকে তার সম্পূর্ণ স্বাস্থ্যে, স্বাভাবিক আত্মসম্মানে এবং জীবনের গভীর উদ্দেশ্যের পথে ফিরিয়ে আনা। আধুনিক প্রয়োগে দেখা গেছে যে কিওর শব্দটি বিকৃত হয়ে অনেক সময় ম্যানেজমেন্ট বা কন্ট্রোল হিসেবে ব্যবহৃত হচ্ছে বর্তমানে। হ্যানিম্যান আমাদের স্মরণ করান সত্যিকারের কিওর হলো ভাইটাল ফোর্সকে মুক্ত করা, নার্ভসকে শান্ত করা এবং মানুষকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা। আবার কিছু মডার্ন মাস্টার মনে করেন হ্যানিম্যান এখানে ইংরেজি কিওর শব্দের ব্যবহারকে ব্যঙ্গাত্মকভাবে দেখিয়েছেন, কেননা সমসাময়িক চিকিৎসা ছিল দমনমূলক, প্যালিয়েটিভ। হ্যানিম্যান বলেন যে কিওর মানে স্থায়ী আরোগ্য, যা কেবল প্রতিসম নীতির মাধ্যমে সম্ভব। এরপরে আমাদের লক্ষ্য করি আমরা অ্যাজ ইট ইজ টার্মেড। এটা হলো প্যাসিভ ভয়েসের কনস্ট্রাকশন, যার অর্থ হলো যেভাবে একে বলা হয় বা যা সাধারণত বলা হয়ে থাকে। হ্যানিম্যান এখানে একটি সাবধানী ভাষা ব্যবহার করেছেন। তিনি বলেননি যে টু রিস্টোর দ্য সিক টু হেলথ, দ্যাট ইজ হিলিং, বরং বলেছেন টু রিস্টোর দ্য সিক টু হেলথ অ্যাজ ইট ইজ টার্মেড। অর্থাৎ তিনি ইঙ্গিত করেছেন যাকে মানুষ সাধারণত সুস্থতা বা নিরাময় বলে, আমি তার আসল অর্থ বোঝাতে চাই। এটি দেখায় যে হ্যানিম্যান হেলিং শব্দের সাধারণ মানে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি বলছেন তোমরা যাকে হেলিং বলো, আমি সেটি আরো গভীর ও প্রকৃত এবং প্রাণ শক্তি নির্ভর করে সংজ্ঞায়িত করব অ্যাজ ইট ইজ টার্মেড দিয়ে।
অ্যাজ ইট ইজ টার্মেট দিয়ে হ্যানিম্যান বোঝাতে চাচ্ছেন যে অধিকাংশ চিকিৎসক রোগ কমানো বা দমন করাকে হেলিং বলে, কিন্তু তিনি চান যে ভাইটাল ফোর্সের সমতা পুনঃস্থাপন করে। সেটি হলো প্রকৃত হিলিং। অর্থাৎ হ্যানিম্যানের কাছে অ্যাজ ইট ইজ টার্মেট হলো তোমরা যাকে নিরাময় মনে করো সেটি কেবল অস্থায়ী। প্রকৃত নিরাময় হলো ভিতরের শক্তির ভারসাম্য ফিরিয়ে আনা। আজকের চিকিৎসক রোগ নির্ণয় করেন টেস্ট রেজাল্ট দিয়ে, কিন্তু হ্যানিম্যান বলছেন অ্যাজ ইট ইজ টার্মেট, কারণ বাহ্যিক কিওর আসলে অনেক সময় সাপ্রেশন। উদাহরণ একটা দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরেন চুলকানি সেরে গেল যদি হাঁপানি শুরু হয় তাহলে কিন্তু তা কিওর না। কিন্তু চুলকানি শুরু হলো মানে চুলকানি সেরে যে যদি হাঁপানি শুরু হয় তাহলে কিন্তু সেটা কিওর না, ভাইটাল ডিস্টারবেন্স শিফট হয়েছে। অ্যাজ ইট ইজ টার্মেট চিকিৎসককে আত্মসমালোচনার আমন্ত্রণ জানায় এখানে। তুমি যা হেলিং বলছো তা আসলে কি রোগীর ইনার অর্ডার পুনরুদ্ধার করেছে নাকি কেবল উপসর্গ ঢেকে দিচ্ছে? আবার তিনি বলছেন অ্যাজ ইট ইজ টার্মেট মানে চিকিৎসকের দায়িত্ব শুধু যা মানুষ নিরাময় বলে তা নয়, বরং যা প্রকৃতি ও সৃষ্টিকর্তা নিরাময় বলেন তা করা। অর্থাৎ এটি একটি আধ্যাত্মিক দায়বদ্ধতা। হ্যানিম্যান চিকিৎসককে আমন্ত্রণ জানাচ্ছেন ট্রুথ বেসড হিলিং এর দিকে। অতএব এতক্ষণ যে কথাগুলো বললাম এর মূল কথাই হলো যে সাধারণত যাকে যাকে সাধারণত নিরাময় বলা হয়, কিন্তু হ্যানিম্যান বোঝাতে চেয়েছেন সত্যিকারের নিরাময় হলো রোগীর ভাইটাল ফোর্সের সুষমতা ও পূর্ণতা পুনরুদ্ধার করা, শুধু রোগ দূর করা না। এটাই হলো এর মূল কথা। আবার দেখেন একটু, আবার দেখেন রোগ মানে শুধু দেহে কষ্ট না, বরং ব্যক্তি তার সম্পূর্ণ সাম্য হারিয়েছে শরীর, মন, আবেগ, আত্মিক স্তরে। হ্যানিম্যান রোগ দেখতেন ভাইটাল ফোর্সের ভারসাম্যহীনতা হিসেবে। তাই চিকিৎসকের কাজ হলো রোগের উপসর্গ নয়, জীবনী শক্তির অসাম্যকে চিহ্নিত করা। ওষুধ নয়, উপযুক্ত স্পন্দন দিয়ে এই বিকৃতিকে পুনঃসাম্যতায় আনা। তাই হোমিওপ্যাথি চিকিৎসা এক ধরনের আর্ট, সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ডিউটি একসাথে। স্পিরিচুয়াল ফাউন্ডেশন সম্পর্কে হ্যানিম্যান বলছিলেন যে লাইফ ইজ এ স্পিরিচুয়াল প্রিন্সিপাল, অর্থাৎ জীবন মানে এক স্পন্দনশীল আত্মিক অস্তিত্ব। ভাইটাল ফোর্স মানে কেবল জৈবিক শক্তি নয়, এটা ঈশ্বর প্রদত্ত এক অন্তরাত্মা যেটি শরীর মনকে পরিচালিত করে। যখন এটা রোগগ্রস্ত হয় তখনই রোগ দেখা দেয়। তাই চিকিৎসা মানে শুধু দেহ নয়, আত্মাকে পুনর্জীবিত করে। হোমিওপ্যাথির মূল কাজ হলো জীবনের সত্য স্পন্দনের সাথে রোগীকে মিলিয়ে দেওয়া। অ্যাপোরিজম এক শুধু চিকিৎসার সংজ্ঞা নয়, এটি একটি চিকিৎসকের পবিত্র শপথ, আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবং হ্যানিম্যান এখানে ঘোষণা করছেন যে চিকিৎসা কেবল দেহে নয়, এটি আত্মা ও চৈতন্যের পূর্ণ জাগরণ। তাই হোমিওপ্যাথি একটি স্পিরিচুয়াল সায়েন্স, কারণ এটি রোগের বাইরের নয়, অন্তরের অনুরণকেও ছুঁয়ে যায়। আমি এখানে অ্যাপোরিজম এক বারবার ব্যবহার করছি, আমি খুব দুঃখিত, কারণ এটা বোঝানোর জন্য আমাকে ব্যবহার করতে হচ্ছে। এখানে অ্যাপোরিজম একে তিনি আরো বলছেন যে চিকিৎসক আর চিকিৎসার চূড়ান্ত উদ্দেশ্য বা মিশন। তাই যেহেতু চিকিৎসার চূড়ান্ত উদ্দেশ্য বা মিশন, অ্যাপোরিজম একের হলো মূল কথা হলো চিকিৎসার চূড়ান্ত উদ্দেশ্য বা মিশন, তাই রোগীকে সুস্থ করে তোলা, টু রিস্টোর দ্য সিক টু দ্য হেলথ, অর্থাৎ সারিয়ে তোলা, টু কিওর। এটি একটি নৈতিক, আধ্যাত্মিক ও চিকিৎসাগত ঘোষণা, যেখানে রোগ নয় রোগীকে কেন্দ্র করে চিকিৎসার চিন্তার সূচনা ঘটে। অথচ আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, মডার্ন প্যাথি যেটাই বলেন না কেন আপনারা, অনেকখানি এই দর্শন থেকে কিন্তু একেবারে সরে গেছে। যেহেতু অ্যাফোরিজম একের মূল কেন্দ্রবিন্দু হলো রোগী, দ্য সিক পারসন, কিন্তু আধুনিক চিকিৎসা রোগের নামে রোগের নাম দিয়ে তারা প্রোটোকল তৈরি করছে। তারা ডায়াবেটিসের মেটফরমিন, হাইপার টেনশনে অ্যামলোডোপিন বা টেলমিস্টন, এখানে রোগীর ব্যক্তিত্ব, মনের অবস্থা, লাইফস্টাইল, হরমোনের ধাক্কা এসব কিন্তু উপেক্ষিত, একবারে উপেক্ষিত।
অথচ হ্যানিম্যান বলছেন যে চিকিৎসকের একমাত্র দায়িত্ব হলো রোগীকে নিরাময় করা, রোগের নাম নয়, রোগের দমন, নিরাময় নয়। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সাধারণত সিমটম সাপ্রেশন করে। তাই ফিভার হলে প্যারাসিটামল দাও, অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড খাও, ব্যথা হলে পেন কিলার দাও। এসব শুধুমাত্র লক্ষণ ঢেকে দেয়, কিন্তু রোগের উৎস বা ভিতরে থাকা ভাইটাল ডিস্টারবেন্স ঠিক করে না কিন্তু। অথচ হ্যানিম্যান বলছেন যে টু কিওর মিনস টু রিস্টোর দ্য ডিরেঞ্জড ভাইটাল ফোর্স টু হেলথ। এখানে আধুনিক চিকিৎসা পদ্ধতি অ্যাপোরিজম একের নিরাময় দর্শন থেকে একেবারে বিচ্যুত। আজকে চিকিৎসা মূলত প্রোটোকল নির্ভর, বড় বড় ফার্মার প্রেসক্রিপশন চালিত চিকিৎসা। এই চিকিৎসক অনেক সময় তাদের স্বাধীন বিশ্লেষণ শক্তি হারিয়ে ফেলে, তারা নিজের মতো কাজ করতে পারে না। রোগীর প্রয়োজন নয়, বরং ফার্মার নীতি অনুযায়ী কিন্তু তারা প্রেসক্রিপশন করতে হয় তাদেরকে, তারা বাধ্য হয়ে গেছে। তারা হয়তো দুই একটা আলাদা আছে, সেটা আলাদা কথা। অথচ অ্যাপোরিজম একজন চিকিৎসককে রোগীর অন্যান্য রচনার বা ইন্ডিভিজুয়ালিটির ভিত্তিতে ভাবতে শেখায়। এটি কিন্তু হোমিওপ্যাথির একটা বিশাল বড় দিক, যে আমরা প্রত্যেকটা রোগীকে ইন্ডিভিজুয়ালিটির ভিত্তিতে আমরা ভাবি রোগীদের, যেখানে শরীর নয় মানুষ এই দৃষ্টিভঙ্গির লোক হিসেবে কাজ করে। অ্যাফোরিজম মূলত রোগীকে একজন পুরো মানুষ হিসেবে দেখে, যার শরীর, মন, আবেগ, আচরণ, মানসিক ধাক্কা, জেনেটিক প্যাটার্ন সবকিছু কিন্তু বিবেচনা নিতে হয়। কিন্তু আধুনিক চিকিৎসা রোগকে বডি প্যাটার্ন নির্ভর করে ফেলেছে। একজন নিউরোলজিস্ট শুধু মস্তিষ্ক দেখেন, একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট শুধু পেট, সাইকিয়াট্রিক শুধু মনের কিছু দিক। এতে করে রোগী টুকরো টুকরো হয়ে যায়। অথচ হ্যানিম্যানের দর্শন রোগী একটি লিভিং টোটালিটি হিসেবে দেখে। আবার দেখেন অ্যাফোরিজম 1 এবং 9-তে হ্যানিম্যান ভাইটাল ফোর্স বা লিভেন স্ক্রাফট অর্থাৎ জীবনী শক্তির কথা বলছে। জীবনী শক্তি সম্পর্কে একটু বলি, এখানে বলা প্রয়োজন। আমি আজকে জীবনী শক্তি সম্পর্কে খুব বেশি কথা বলবো না, কারণ এটা অনেক বিশাল একটা ব্যাপার, ভাস্ট ব্যাপার। আমি সংক্ষেপে বলবো। আমরা প্রথমে জানি যে জীবনী শক্তিটা কি আসলে, এটা অনেকেই জানেন, আমি নতুন নবীনদের জন্য একটু বলছি একটু। জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স হলো মানুষের ভিতরে থাকা সে অদৃশ্য শক্তি যা শরীর, মনের সব ক্রিয়া নিয়ন্ত্রণ করে। রোগ হলে এই শক্তি বিপর্যস্ত হয়, আর চিকিৎসা করলে সেটি পুনরায় সুষম হয়। আচ্ছা, এখানে হ্যানিম্যান ভাইটাল ফোর্সের ধারণা কিন্তু এক জায়গা থেকে নেননি, বরং 3টি ধারার সংমিশ্রণে তিনি তৈরি করেছেন ভাইটাল ফোর্সের ধারণা। এবং ভাইটাল ফোর্স কিন্তু কোনো খ্রিস্টান বা জার্মান ধারণা নয়, এটি ইবনে সিনা, নাফসে হাইওয়ানি এবং গ্রিক চিকিৎসা এবং জার্মান ভিটালিজম, এই 3 ধারণার সমন্বিত বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যাই হলো এই ভাইটাল ফোর্স। কারণটা হলো যে হ্যানিম্যান তিনি অনেকের দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন, প্রভাবিত ছিলেন। তিনি হিপোক্রেটিসের দ্বারা প্রভাবিত ছিলেন, তিনি গ্যালেন, ইবনে সিনা, তারপরে প্যারাসেলসাস, তারপরে জর্জ এর্নেস্ট স্টাহল, তারপরে হলো মেসমার, ইনাদের দ্বারা কিন্তু তিনি দারুণভাবে প্রভাবিত ছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু হ্যানিম্যান ছিলেন একজন সত্য অনুসন্ধানী চিকিৎসক, যিনি যিনি যেখানেই সত্য পেয়েছেন গ্রহণ করেছেন, সেটা হোক ধর্ম, ভাষা, সংস্কৃতি, যেটাই হোক, কোনো সীমা তাকে কিন্তু থামাতে পারেনি। তবে আমার আমার মতামত হলো, আমার ব্যক্তিগত মতামত হলো যে তিনি ইবনে সিনা দ্য ক্যানন অফ মেডিসিন, যেটি ল্যাটিন অনুবাদ হ্যানিম্যান নিয়মিত পড়তেন এবং উদ্ধৃতি দিতেন, সেই ক্যানন ইউরোপের মেডিকেলের পাঠ্য বই ছিল প্রায় 500 বছর, 1200 শতাব্দী থেকে 1700 শেষ পর্যন্ত এটা ইউরোপের মেডিকেলের পাঠ্য বই ছিল। এবং এটা হ্যানিম্যান নিজে তার চিকিৎসা জীবনে তিনি পড়েছেন এটা, এবং তিনি প্রায় উল্লেখ করছেন এটা। এবং সেখানে তিনি বলছেন, এবং এখানে বলছেন যে ইবনে সিনা নাফসে হাইওয়ানি, যেটা প্রাণ শক্তি, অর্থাৎ দেহেও একটি অদৃশ্য জীবনী শক্তি আছে যা রক্ত সঞ্চালন চালায়, স্নায়ুতন্ত্র সচল রাখে, আবেগ অনুভূতিকে দেহে প্রকাশ করে। এই ধারণা সরাসরি ভাইটাল ফোর্সের সাথে মিলে যায়। ওই জন্য আমার ব্যক্তিগত অভিমত হলো যে হ্যানিম্যান ইবনে সিনার দ্বারা বেশি প্রভাবিত ছিলেন, এবং এই যে 3 জায়গার যে মতাদর্শ তিনি এক জায়গাতে করে এই ভাইটাল ফোর্সের ধারণাটা এস্টাবলিশ করেন। এবং এখানে
আমরা সবচাইতে বেশি মিল পাই হলো ইবনে সিনার এই বিষয়টা। আচ্ছা, এই অ্যাফোরিজম ১ ও ৯ তে যেহেতু হ্যানিম্যান ভাইটাল ফোর্স বা লিভেনস্ক্রাফট অর্থাৎ জীবন শক্তি কথা বলছেন, আধুনিক চিকিৎসায় এই বিষয়টি কিন্তু একেবারেই নেই। শুধু বায়োকেমিক্যাল ইন্টারাকশন, এনজাইম রিঅ্যাকশন, তারপরে নিউরো ট্রান্সমিটার ভারসাম্যই মূল চিকিৎসার কিন্তু কেন্দ্র। অথচ হ্যানিম্যানের মতে রোগীর অসুস্থ হয় যখন জীবনী শক্তি বিকৃত হয়, আর চিকিৎসা তখনই কার্যকর হয় যখন জীবনী শক্তি পুনরুদ্ধার হয়। এখানে এক বিরাট পার্থক্য। প্রতিরোধমূলক চিকিৎসার দিকেও অন্ধতা, মানে এখানে বলছে যে অ্যাফোরিজম ১ এবং ৪ থেকে ৫ অনুযায়ী রোগের পূর্ব লক্ষণ ও জেনেটিক প্যাটার্ন শনাক্ত করে রোগ প্রতিরোধ করা জরুরি। অথচ আধুনিক চিকিৎসা এখানে মূলত ডিজিজ ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত। তারা প্রিভেন্টিভ মেডিসিন মানে ব্যস্ত, প্রিভেন্টিভ মেডিসিন নয়। তারা এটা নিয়ে ব্যস্ত যে ডিজিজ ম্যানেজমেন্টে তারা ব্যস্ত, প্রিভেন্টিভ মেডিসিন নয়। উদাহরণস্বরূপ একটা বলা যায় যে ডায়াবেটিস হওয়ার আগে ব্যক্তির অবসাদ, ঘুমের সমস্যা, তৃষ্ণা, ইরিটেবিলিটি দেখে প্রতিরোধ কিন্তু করা যায়। হ্যানিম্যান সেটাই বলেছেন। অথচ দেখেন যে অ্যাফোরিজম ১ আমাদের মনে করিয়ে দেয় যে চিকিৎসা একটি হৃদয় সংলগ্ন পবিত্র মিশন, যেখানে নিরাময় শুধু ফিজিক্যাল বা কেমিক্যাল নয়, বরং মানবিক, সম্পূর্ণ, ভেতর থেকে বেরিয়ে মানে বাহিরের দিকে নিরাময়ের প্রক্রিয়া। তাহলে কি হলো যে এখানে নিরাময় শুধু ফিজিক্যাল বা কেমিক্যাল নয়, বরং মানবিক, সম্পূর্ণ, ভিতর থেকে বাইরের দিকে নিরাময়ের প্রক্রিয়া। আধুনিক চিকিৎসা ব্যবস্থা যতক্ষণ না এই আদর্শের দিকে ফিরে আসবে, ততদিন পর্যন্ত চিকিৎসা হবে অপূর্ণ এবং বিভ্রান্তিকর। এখন প্রশ্ন হলো, একজন চিকিৎসক কিভাবে অ্যাফোরিজম ১ তার চেম্বারে বা ক্লিনিকে ইমপ্লিমেন্ট করবেন? আপনারা কি মনে করেন? এটা কিভাবে? আমরা তো পাস করার জন্য পড়েছি, অ্যাফোরিজম পড়েছি, পাস করে গেছি, ঝামেলা শেষ। তাহলে কি আমাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে গেছে? না, এটা সারা জীবন একজন হোমিওপ্যাথকে পড়তে হবে। এটা উপলব্ধির বিষয়। আপনি যখনই প্রতিদিন আপনার অর্গানো মেডিসিন পড়বেন, হ্যানিম্যানের বাণী পড়বেন, আপনি দেখবেন যে নতুন নতুন বিষয় আপনার মধ্যে আসবে, আপনার মনে অনেক প্রশ্নের জন্ম দেবে। এখানেই মূল বিষয় যে আমরা এই অ্যাফোরিজমকে আমাদের চিকিৎসার ক্ষেত্রে বা ক্লিনিকে কিভাবে ইমপ্লিমেন্ট করবো। আচ্ছা, অ্যাফোরিজম ১ অনুযায়ী একজন প্রকৃত চিকিৎসকের একমাত্র কাজ হলো রোগীকে সুস্থ করা, অর্থাৎ তাকে দ্রুত, কোমলভাবে, স্থায়ীভাবে আর সম্পূর্ণভাবে নিরাময় করা। এটি কেবল শুধু ওষুধ দেওয়া নয়, বরং রোগের সার্বিক ধরন ও রোগীর ব্যক্তিগত অবস্থা বুঝে গভীরভাবে নির্ণয় করা এবং সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা। বাস্তব জীবনে চিকিৎসকের করণীয় কি? করণীয় হলো রোগ নয়, রোগীকে দেখুন। রোগের নাম জেনে থেমে যাবেন না। রোগীর মানসিক অবস্থা, পছন্দ, অপছন্দ, অতীত, ইতিহাস ও পারিবারিক প্রেক্ষাপট বোঝার চেষ্টা করুন। শুধু রোগ নিরাময় নয়, রোগীর স্বাভাবিক জীবনে ফেরানোর পথ তৈরি করুন। সিমিলিমাম খোঁজার পদ্ধতি অনুসরণ করুন। রোগের মূল কারণ, রোগের কনস্টিটিউশন, তারপরে থার্মাল স্টেট, মডালিটি, প্যাথোলজি ও মাইন্ড সব মিলিয়ে উপযুক্ত ওষুধ নির্বাচন করুন আপনারা। রোগের সাপ্রেশন নয়, গভীরে গিয়ে মূল ইমব্যালেন্স সংশোধন করুন। মানবতা বোধ ও শ্রদ্ধা বোধ রাখুন। চিকিৎসা যেন মেকানিক্যাল না হয়, বরং সহানুভূতিশীল হোক, যেটা হ্যানিম্যান বলেছেন। রোগী যেন অনুভব করে ডাক্তার আমার জন্য, প্রতিটি রোগী যেন একটি স্বতন্ত্র আত্মা, এই দৃষ্টিভঙ্গি ধারণ করেন। সহজ, কোমল ও দ্রুত নিরাময় নীতি মেনে চলুন। প্যাথোলজি বেশি হলে এগ্রেশন নয়, পর্যবেক্ষণ, পটেন্সি, রিপিটেশন ও রেসপন্স বুঝে চিকিৎসা দিন। রোগী যেন নতুন রোগ না পায় বা ভাইটাল এনার্জি যেন ক্ষয় না হয়, এই দিকে নজর দিবেন খুব গুরুত্ব সহকারে। নিরাময়ের লক্ষ্য স্থির করুন। শুধু ল্যাব রিপোর্ট বা এক্সটার্নাল লক্ষণের উন্নতি নয়, ভেতরের সার্বিক সুস্থতা, হলিস্টিক হিলিং, এটাই কিন্তু মূল লক্ষ্য করুন। আমাদের মনে রাখতে হবে যে অ্যাফোরিজম ১ কোনো সাধারণ উপদেশ নয়, এটি হ্যানিম্যানের চিকিৎসা দর্শনের মৌলিক মর্মবাদী। আজকের চিকিৎসক যদি এই অ্যাফোরিজম অনুযায়ী রোগীর ভেতরের মানুষটিকে বোঝার চেষ্টা করেন, তাহলে চিকিৎসা কেবল বিজ্ঞান নয়, একটি শিল্প এবং এক মহান মানবিক সাধনা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যানিম্যানকে কিন্তু অনেকভাবে ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি এই বিষয়টা এখানে নিয়ে আসতাম না, কিন্তু নিয়ে আসতে বাধ্য হয়েছি। এটা বলা খুব প্রয়োজন। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে এবং কারা করেছে।
দেখেন, হ্যানিম্যানের মূল দৃষ্টিভঙ্গি ছিল একজন প্রকৃত চিকিৎসক ঈশ্বর প্রদত্ত জ্ঞান, বিবেক, সহানুভূতির মাধ্যমে রোগীর সম্পূর্ণ আরোগ্য সাধন করবেন, কেবল উপসর্গ দমন নয়। কিন্তু সময়ের সাথে সাথে তার দর্শনকে ভুলভাবে ব্যাখ্যা করা, ভুল ব্যাখ্যা ও প্রয়োগ করা, বিশেষত ৩টি স্তরে করা হয়েছে এটা। প্রাতিষ্ঠানিক বিকৃতি ও অজ্ঞতার ফল। অনেক চিকিৎসক অনেক চিকিৎসা প্রতিষ্ঠান ও শিক্ষকগণ, বিশেষ করে অনেক চিকিৎসা প্রতিষ্ঠান ও শিক্ষকগণ হ্যানিম্যানের টোটালিটি অফ সিম্পটম, ভাইটাল ফোর্স, ইন্ডিভিজুয়ালাইজেশন এর মূল দর্শন না বুঝে, না শুনেই তা আংশিক বা যান্ত্রিক ভাবে শেখান। ফলত কি হয়েছে? নতুন প্রজন্মের চিকিৎসকরা অর্গানকে রুটিন বই বা মুখস্থ বিদ্যা ভেবে বসে আছে। তাদের কাছে হ্যানিম্যান একটি অতীতের আবেগ, বর্তমানে প্রয়োজনের বাস্তবতা নয়। ২ নম্বর হলো উপসর্গ বনাম ব্যক্তি, মানে মূল মিশন ভুলে যাওয়া। হ্যানিম্যান বারবার বলেছেন যে রোগ নয়, রোগীকে নয়, ব্যক্তিকে চিকিৎসা করো। অথচ আজকের বহু হোমিওপ্যাথ রোগের নাম ধরে ওষুধ দেন। যেমন মাইগ্রেন হয়েছে বেলোডোনা, সাদা স্রাব পালসেটিনা। এতে রোগীর সমগ্র বাস্তবতা, মানসিক অবস্থা, জীবনের ছায়াপথ কিছুই বিবেচনায় আসে না। এটি হ্যানিম্যানের দর্শনের চরম বিকৃতি। ৩ নম্বর, অর্থ খ্যাতির পিছনে দৌড়া, ঈশ্বর প্রদত্ত মিশন হারিয়ে ফেলা। হ্যানিম্যান বলছেন চিকিৎসক হবেন মানুষের পরম বন্ধু, আত্মার সহচর। কিন্তু আজ বহু চিকিৎসক পেশা ব্যবসায় রূপ নিয়েছে, মানে তাদের পেশাটা ব্যবসায় রূপ নিয়েছে। চিকিৎসা মানে এখন বেশি রোগী দেখা, প্রচুর ওষুধ লেখা, দ্রুত লাভ অর্জন। এতে করে মিশনারি হিলিং নয়, বরং মেকানিক্যাল ফিক্সিং হয়, যা হ্যানিম্যান চেয়েছিলেন না। তিনি একেবারে চাননি এই জিনিসটা। এখন প্রশ্ন হলো, কে বা কারাই বিকৃতি করেছে? কিছু হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান, যাদের মূল উদ্দেশ্য শিক্ষার নামে ব্যবসা। কিছু লেখক ও ব্যাখ্যাকারক, যারা হ্যানিম্যানের মূল ভাবনা না পড়ে অনুবাদ করেছেন। এমনকি কিছু আধুনিক চিকিৎসকও, যারা আলৌকিকতার মোহে পড়ে হোমিওপ্যাথিকে কুসংস্কারে পরিণত করেছে। হ্যানিম্যান যেখানে ব্যক্তিকে গুরুত্ব দেন, সেখানে বহু হোমিওপ্যাথ শুধুমাত্র ওষুধের নাম ও কিছু লক্ষণ মুখস্থ করে চিকিৎসা করছেন। এভাবে কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, টোটালিটি, ইন্ডিভিজুয়ালাইজেশনের মতো মূল চেতনা লঙ্ঘিত হচ্ছে। বহুজাতিক ওষুধ কোম্পানি বা ফার্মা ইন্ডাস্ট্রি, যারা রোগ নিরাময়ের বদলে রোগ নিয়ন্ত্রণে বিশ্বাসী, এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হোমিওপ্যাথিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, যারা চিকিৎসার চেয়ে ব্যবসাকে অগ্রাধিকার দেন। অশিক্ষিত বা অর্ধশিক্ষিত প্র্যাকটিস ওনার, যারা দর্শন না বুঝে হোমিওপ্যাথি করছেন। কিছু তথাকথিত একাডেমিক প্রতিষ্ঠান, যেখানে অর্গানন পড়ানো হয় বিষয় হিসেবে, দর্শন হিসেবে নয়। হোমিওপ্যাথির গভীরতা, আধ্যাত্মিক সৌন্দর্য মুছে যাচ্ছে। এটা দিন দিন মুছে যাচ্ছে। রোগীর সঙ্গে নৈতিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে আমাদের। চিকিৎসা ব্যবসার রূপ নিচ্ছে। এই চিকিৎসাটা আমাদের ব্যবসার রূপ নিচ্ছে। ব্যবসা তো থাকবেই, রুজিরুটি তো হবেই, কিন্তু হ্যানিম্যানের মূল আদর্শ, মূল নীতি কথা কি ছিল? কিন্তু এটা মিশন এখনো থাকছে না। হ্যানিম্যানের মূল শিক্ষাই ছিল টু কিওর জেন্টালি, র্যাপিডলি অ্যান্ড পার্মানেন্টলি। আর আর এখন অনেকের প্র্যাকটিসে এটা কিন্তু দেখা যায় না। হ্যানিম্যানের প্রকৃত আদর্শ ভুলে গিয়ে আজকে চিকিৎসা প্রক্রিয়া হয়ে গেছে বাণিজ্যিক, যান্ত্রিক ও আত্মাহীন। তার যে চিকিৎসা দর্শন একসময় ঈশ্বরের মিশন হিসেবে দেখা হয়েছিল, তা আজকে অনেক ক্ষেত্রে রুটিন চিকিৎসার ছায়া মাত্র। এই বিচ্যুতি শুধরে নিতে হলে হ্যানিম্যানকে পুনর আবিষ্কার করতে হবে হৃদয় দিয়ে, তার দর্শন, ভাষা ও ভীষণকে আলোক রেখে, ভীষণের আলোকে। আমি এখানে কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইনি। আমি হোমিওপ্যাথিকে মনে প্রাণে ভালোবাসি। আমার ধ্যান জ্ঞান হোমিওপ্যাথি। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি দেখি, খুব কষ্ট হয়। কেউ উল্টাপাল্টা কথা বললে খুব কষ্ট হয়। ওই জন্যই বললাম, কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। অ্যাফোরিজম একের ক্লাসিক্যাল থেকে মডার্ন মাস্টারদের দৃষ্টিভঙ্গি যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখি যে জেমস টাইলার কেন্ট বলছেন যে অ্যাফোরিজম চিকিৎসককে ঈশ্বর প্রদত্ত দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। চিকিৎসককে রোগ নয়, রোগীর অন্তর্নিহিত প্রাণ শক্তি, ভাইটাল ফোর্সের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। চিকিৎসা পেশা কোনো ব্যবসা নয়, এটি আত্মিক দায়িত্ব। দ্য ফিজিশিয়ান মাস্ট বিকেম এ সার্ভেন্ট অফ নেচার, নট এ ম্যানিপুলেটর অফ সিম্পটমস। কনস্ট্যান্ট হেরিং বলছেন যে এই অ্যাফোরিজমকে হোমিওপ্যাথিস ইথিক্যাল ফাউন্ডেশন বলছেন। কনস্ট্যান্ট হেরিং বলছেন এই কথা। তিনি বলছেন যে চিকিৎসকের প্রধান কর্তব্য হলো রোগীকে আরোগ্যের দিকে নিয়ে যাওয়া, রোগ দমন করা নয়। তিনি বলছেন, এ ট্রু ফিজিশিয়ান রিডস দ্য ল্যাঙ্গুয়েজ অফ নেচার, নট
merely the language of the laboratory. H.C. Allen বলছেন যে অ্যাফোরিজম এক চিকিৎসকের উদ্দেশ্য পবিত্রতা শেখায়। তিনি মনে করেন চিকিৎসক যদি কেবল লক্ষণ চেপে রাখেন তবে তার রোগীর সাথে প্রতারণা। To cure is to free the vital force. Anything else is dissipation. আবার বোগার বলছেন এই অ্যাফোরিজমকে প্র্যাকটিশনার কম্পাস, তিনি কম্পাস বলছেন, প্র্যাকটিশনার্স কম্পাস বলছেন। সিএম বোগার বলছেন, তিনি বলছেন চিকিৎসককে রোগের মূল কারণ এবং রোগীর ব্যক্তিগত চিত্রের সাথে মিলিয়ে চিকিৎসা করতে হবে। তার মতে অ্যাফোরিজম এক এর মূল শিক্ষা হলো ডু নট সাপ্রেস, লিবারেট দ্য অর্গানিজম। আবার আমরা যদি মডার্ন মাস্টারদের ভিতরে তাকাই তাহলে থেকে ভিতর কাছে বলছেন যে অ্যাফোরিজম এক চিকিৎসককে হলিস্টিক হিলিং এর দিকে আহ্বান করে। ভাইটাল ফোর্স বা জীবন শক্তির ভারসাম্য পুনঃস্থাপন ছাড়া প্রকৃত নিরাময় অসম্ভব। তিনি বলেন the cure is not merely palliation, it is a transformation of the whole human being. অন্যদিকে রাজেন্দ্র শঙ্করন বলছেন অ্যাফোরিজম এককে তিনি বলছেন যে হিলিং মিশন স্টেটমেন্ট বলছেন তিনি এটা। তার মতে প্রতিটি রোগীর গভীরে একটি ভাইটাল ডিস্টারবেন্স আছে। চিকিৎসকের দায়িত্ব হলো সেই অন্তর্নিহিত ডিস্টারবেন্স চিহ্নিত করে সিমিলিমাম দেওয়া, যাতে রোগীর জীবনযাত্রা স্বাভাবিক ছন্দে ফিরে আসে। ফারুক জামশেদ মাস্টার বলছেন যে অ্যাফোরিজম চিকিৎসককে শেখায় শুধু চিকিৎসা নয়, এক আধ্যাত্মিক গাইড হতে। তিনি মনে করেন প্রকৃত নিরাময় মানে রোগীর শারীরিক, মানসিক এবং আত্মিক স্তরে উন্নতি। তিনি বলেন এ ট্রু কিওর uplifts the soul of the patient. আবার আমরা দেখি লুক ডি শেপার্ড, তিনি বলছেন যে চিকিৎসার অ্যাফোরিজম এক সম্পর্কে বলছেন যে চিকিৎসার নৈতিক ভিত্তি নির্ধারণ করে। অ্যাফোরিজম এক চিকিৎসার নৈতিক ভিত্তি নির্ধারণ করে। এটি চিকিৎসকের জন্য এক ধরনের ক্যারেক্টার কম্পাশন। উইদাউট দ্য অ্যাফোরিজম মেডিসিন বিকামস মেকানিক্স, উইথ ইট বিকামস আর্ট। তিনি এই কথা বলছেন। তাহলে অ্যাফোরিজম এক কেবল চিকিৎসার সূচনা বাক্য নয়, এটি চিকিৎসা পেশার নৈতিক, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক ভিত্তি। ক্লাসিক্যাল মাস্টাররা এটিকে চিকিৎসকের পবিত্র দায়িত্ব হিসেবে দেখেছেন, আর মডার্ন মাস্টাররা এটিকে হলিস্টিক হিলিং ও ভিটাল ফোর্স রিস্টোরেশন মূল সূত্র হিসেবে ব্যাখ্যা করেছেন। আমি আর 1 মিনিটে কথা শেষ করে দেবো আমার লেকচার। সেটা হলো যে এতক্ষণ যতগুলো কথা বললাম অ্যাফোরিজম এক সম্পর্কে, সেটা যদি সারমর্ম টানে এখানে, তাহলে সেটা হলো যে চিকিৎসকের প্রথম ও প্রধান দায়িত্ব হলো রোগীর আরোগ্য। এটা হলো প্রধান। র্যাপিড, জেন্টলি অ্যান্ড পার্মানেন্ট কিওর মানে দ্রুত, কোমল ও স্থায়ীভাবে রোগীর সামগ্রিক শক্তি ও প্রাণ শক্তি মানে ভাইটাল ফোর্স সুষম করে প্রকৃত স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া। হ্যানিম্যান এখানে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে চিকিৎসা মানে শুধু রোগ সারানো নয়, বরং মানুষের জীবনী শক্তিকে এমনভাবে জাগ্রত করা যাতে সে দীর্ঘস্থায়ী ও স্থায়ী স্বাস্থ্যে ফিরে যেতে পারে। আধুনিক ভাষায় বললে চিকিৎসকের কাজ শুধু ডিজিজ রিমুভাল নয়, বরং হলিস্টিক রেস্টোরেশন অফ হেলথ। এটাই হলো এই অ্যাফোরিজমের মূল কথা। আপনারা আমাকে ভুল ত্রুটি থাকলে আমাকে জানাবেন। আমি অত্যন্ত যত্ন করে এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি। যদি কখনো কেউ ভুল ত্রুটি দেখতে পান আমাকে জানাবেন, আমি অবশ্যই সংশোধন করে দেব। অসংখ্য